পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের ঐতিহাসিক চুক্তি যুক্তরাষ্ট্র ও ইরানের শুক্রবার সুইজারল্যান্ডে সই, খুলছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। ট্রাম্প পুতিন ফোনালাপ, ইরানের শান্তি চুক্তির আলোচনার কয়েক ঘন্টার মাঝে কিয়েভে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত অন্তত ৯। যুক্তরাষ্ট্রে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, পাইলট সহ নিহত অন্তত ১২। ব্রাজিলে ২ হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের। সৌদি আরবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জোরদার অভিযান, এক সপ্তাহে প্রায় ৮,০০০ অবৈধ প্রবাসী ফেরত। এবং অভিষেককে জিজ্ঞাসাবাদের পর তৃণমূলে বড় ভাঙন, ২/৩ সাংসদ নিয়ে মোদির জোটে যোগ দিচ্ছেন কাকলী ও সুদীপ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। অবশেষে যুদ্ধ বন্ধের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় ২ দেশ একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি সই হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সাথে খুলে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। দীর্ঘ সংঘাতের পর অবশেষে শান্তির পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ও ইরান। ২ দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রথম এই ঘোষণা দেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প জানান, চুক্তি অনুযায়ী ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হচ্ছে। চুক্তির খবরে বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এশিয়ার শেয়ার বাজারে বড় উত্থান দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। চুক্তির খসড়া অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের আটকে থাকা $25 বিলিয়ন সম্পদ ছেড়ে দেবে। বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে এই চুক্তিকে বড় বিজয় হিসেবে দেখছে ইরান। দেশটির সামরিক কমান্ড জানায়, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মানতে বাধ্য হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলের উচিত এই চুক্তির জন্য কৃতজ্ঞ থাকা। চুক্তির ফলে লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ হবে এবং সকল সংঘাতের অবসান ঘটবে। এখন সবার নজর আগামী শুক্রবারের দিকে, যেদিন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। আজহার স্বপ্নিল, আরটিভি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণায় ক্ষুব্ধ ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক মহল। এই চুক্তির ফলে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সীমিত বা বন্ধ হতে পারে। কট্টরপন্থীরা একে ইরানের রাজনৈতিক বিজয় এবং ইসরায়েলের কৌশলগত পরাজয় হিসেবে দেখছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘন্টাও টিকত না। ট্রাম্প জানান, মার্কিন হামলার কারণেই ইরান সমঝোতায় বাধ্য হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি না হলে আবারও ইরানের ওপর হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির কাঠামোগত সমঝোতার খবরে বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম বেড়েছে প্রায় ২%, যা গত ৯ জুনের পর সর্বোচ্চ। একই সঙ্গে কমেছে তেলের দাম এবং দুর্বল হয়েছে মার্কিন ডলার। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী পুনরায় চালুর সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার ইঙ্গিতে বাজারে নতুন করে আস্থা তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ কমার আভাস মিলতেই বিশ্ববাজারে আবারও চাঙা স্বর্ণের বাজার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রাথমিক সমঝোতার খবরে সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 2%। প্রতি আউন্স স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে $৪,৩০৪, যা ৯ জুনের পর সর্বোচ্চ। যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর সম্ভাবনায় তেলের দাম 4%-রও বেশি কমেছে। একই সঙ্গে 10 দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে মার্কিন ডলার। ফলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনৈতিক ঝুঁকি কমে আসা এবং জ্বালানি তেলের মূল্য হ্রাসে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমেছে। এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ আবার বাড়তে শুরু করেছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর স্বর্ণের দাম প্রায় 20% কমে। তবে নতুন শান্তি উদ্যোগের ফলে বাজারে ইতিবাচক মনোভাব ফিরে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষর হবে। এদিকে স্বর্ণের পাশাপাশি বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও। আন্তর্জাতিক বাজারে রূপার দাম বেড়েছে 3.1%, একই হারে বেড়েছে প্লাটিনামের দাম, আর প্যালাডিয়ামের দাম বেড়েছে 3.3%। বিশ্লেষকদের ধারণা, শান্তি চুক্তি টেকসই হলে এবং তেলের দাম নিয়ন্ত্রণে থাকলে স্বর্ণের বাজারে ইতিবাচক ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আলাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ক্রেমলিন জানায়, ফোন আলাপে ট্রাম্প পুতিনকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এই ফোন আলাপের কয়েক ঘন্টা পরেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 9 জন নিহত হয়েছেন এবং একটি ঐতিহাসিক আশ্রমে আগুন লেগেছে। এর আগে রাশিয়ার জ্বালানি ও রাসায়নিক কারখানায় বড় ধরনের ড্রোন হামলা চালায় ইউক্রেন। ট্রাম্প, পুতিন ও জেলেনস্কি উভয়ের সঙ্গেই যুদ্ধবন্ধের বিষয়ে কথা বললেও মাঠ পর্যায়ে রক্তক্ষয়ী সংঘাত আরও তীব্র রূপ নিয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় G7 শীর্ষ সম্মেলনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ধনী দেশগুলোর এই জোটের প্রতিবাদে মানবাধিকার কর্মী ও পরিবেশবাদীরা রাস্তায় নামেন। সোমবার থেকে ফ্রান্সের এভিয়ান শহরে 3 দিনের এই সম্মেলন শুরু হচ্ছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা যোগ দেবেন। সম্মেলন ঘিরে ফরাসি ও সুইস কর্তৃপক্ষ নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সহিংসতা এড়াতে অনেক রাস্তা বন্ধ এবং সীমান্ত পারাপার সীমিত করা হয়েছে। দোকানপাট সুরক্ষায় কাঠের প্যানেল ব্যবহার করা হয়েছে, কারণ 2003 সালের সম্মেলনে এখানে ব্যাপক ভাঙচুর হয়েছিল। এবারও যে কোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে হাজার হাজার পুলিশ মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে অন্তত 12 জন। দেশটির মিজৌরি অঙ্গরাজ্যে হওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় 11 স্কাই ড্রাইভার ও একজন পাইলট নিহত হন। রাজ্যের বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র জানায়, স্থানীয় সময় রোববার বেলা 11:30টার দিকে বিমানটি উড্ডয়ন করে। একটি স্কাই ড্রাইভিং কোম্পানি বিমানটি ভাড়া করে। বিমানটি উড্ডয়নের পর প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয়। এরপর হঠাৎ বাঁ দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের মাত্র 200 গজ দূরে আছড়ে পড়ে। Treating that as a national or as a mass casualty. ঘটনাটিকে বহু হতাহতের সম্ভাবনাযুক্ত দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছি। এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান নয়, স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট বিমান। Something that travels, not a commercial airline, and that's important to know. So. এদিকে ব্রাজিলের রিও ডি জেনেরি শহরে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে 2 উড়োজাহাজের সকল আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে ঘটা এই দুর্ঘটনায় ক্রু ও যাত্রীসহ মোট 6 জনের মৃত্যু হয়। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ির শোরুমের পার্কিং লটে ভেঙে পড়ে। এতে সেখানে থাকা প্রায় 20টি বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির লিথিয়াম আয়ন ব্যাটারির বিষাক্ত গ্যাস ও তীব্র তাপের কারণে ফায়ার সার্ভিসের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। উদ্ধারকারীরা জ্বলন্ত গাড়ির ভেতর থেকে একটি হেলিকপ্টারের 5 জন এবং অন্যটি থেকে পাইলটের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে মাত্র 1 সপ্তাহে 7,989 জন নথিবিহীন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটি। 4 থেকে 10 জুনের এই যৌথ অভিযানে আটক করা হয়েছে 10,700 জনেরও বেশি মানুষকে। এর মধ্যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে আটক হন 1,418 জন, যাদের অধিকাংশ ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। বর্তমানে আরও 22,000 প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সৌদি কর্তৃপক্ষ সতর্ক করেছে, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা পরিবহন সুবিধা দিলে সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল জরিমানা করা হবে। বাহরাইনের বুকে রংতুলির আঁচড়ে এক জীবন্ত বাংলাদেশ। ক্যানভাস জুড়ে উঠে এসেছে বাংলার
গ্রামীণ জনপদ, শতাব্দী প্রাচীন লোকজ সংস্কৃতি আর নদীমাতৃক প্রকৃতির গল্প। মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্রটিতে শুরু হয়েছে 11 দিনব্যাপী এক বিশেষ চিত্র প্রদর্শনী। বাংলাদেশ ও বাহরাইনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের 4 খ্যাতিমান শিল্পীর অনন্য সব শিল্পকর্ম। বাহরাইন প্রতিনিধি নাইমুর রহমান শান্তর প্রতিবেদন, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাহরাইনের বুকে এ যেন রং তুলির আঁচড়ে আঁকা জীবন্ত এক বাংলাদেশ। ক্যানভাস জুড়ে বাংলার গ্রামীণ জনপদ, শতাব্দী প্রাচীন ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও মানুষের জীবন সংগ্রামের গল্প। শিল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই দ্বীপরাষ্ট্রটিতে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য, ইতিহাস ও সাংস্কৃতিক ঐশ্বর্য। বাংলাদেশ দূতাবাস মানামা, বাহরাইন এবং বাহরাইন অথরিটি ফর কালচারাল অ্যান্ড অ্যান্টিকুইটিজ, বাহরাইন সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ PAC এর যৌথ উদ্যোগে রাজধানী মানামায় শুরু হয়েছে 11 দিনব্যাপী চিত্র প্রদর্শনী ফ্রম দ্য কোর টু দ্য পেরিফেরি, এ ক্যালাইডোস্কোপিক জার্নি। গত 7 জুন শুরু হওয়া এই প্রদর্শনীতে স্থান পেয়েছেন বাংলাদেশের 4 খ্যাতিমান শিল্পী ডক্টর জামাল উদ্দিন আহমেদ, ডক্টর মোহাম্মদ ইকবাল আলী, কনক চাপা চাকমা এবং শাহনাজ কুহুর। নির্বাচিত শিল্পকর্ম সহ মোট 40টি চিত্রকর্মে ফুটে উঠেছে বাংলার গ্রামীণ জনজীবন, নদীমাতৃক প্রকৃতি, লোকজ ঐতিহ্য, সংস্কৃতি, উৎসব এবং সাধারণ মানুষের সুখ দুঃখের নানা অনুষঙ্গ। প্রতিটি চিত্র যেন বাংলাদেশের মাটি ও মানুষের গল্প বলছে আর দর্শকদের নিয়ে যাচ্ছে বাংলার শেকড়ের আরো গভীরে। এখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা হয়েছে, একদম অসাধারণ লাগতেছে। বাহরাইনে এর আগে এরকম হয়েছে কিনা জানি না। শিল্পচিত্রকে তুলে আনার জন্য আপনারা জানেন বাংলাদেশি কালচারকে সারা পৃথিবীতে উজ্জীবিত করার জন্য আসলে এই অপপ্রয়াস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইন অথরিটি ফর কালচারাল অ্যান্ড অ্যান্টিকুইটিজের মহাপরিচালক ফারাহ মোহাম্মদ মাত্রার এবং বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ রাশেদ আল সোয়েদি। এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক, সংস্কৃতিকর্মী, শিল্পপ্রেমী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিল্পীদের সৃষ্টিকর্ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বাংলাদেশের বিশাল যে আর্টের যে জগৎ, সেটা তুলে দেওয়ার জন্য এই 40টা আর্ট যথেষ্ট না, বাট এখানে প্রত্যেক আর্টিস্টই কিন্তু ডিফারেন্ট। লোটাস বা আমাদের যে প্রকৃতি, আমাদের যে জাতীয় ফুল এবং জাতীয় মাছ, এগুলো নিয়ে কাজ করেছে এবং অ্যাবস্ট্রাকটিজম এবং রিয়েলিজমকে আমার ধারণা মিক্স করে একটা নতুন কিছু করেছেন, এটা অভিনব। সো এই 4 দিনের আর্টের মধ্যে দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের আর্টের যে জগৎ, সেটাকে একটা হালকা ধারণা আমরা দিতে পেরেছি। আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মূল লক্ষ্য বাহরাইনের জনগণের কাছে বাংলাদেশের সমৃদ্ধ শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও ব্যাপকভাবে পরিচিত করা। শিল্প ও সংস্কৃতির এই বিনিময় শুধু দুই দেশের জনগণকে আরও কাছাকাছি আনবে না, বরং বাংলাদেশ ও বাহরাইনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। কূটনৈতিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে সংস্কৃতি যখন মানুষের হৃদয়ে পৌঁছে যায়, তখন তৈরি হয় এক নতুন সেতুবন্ধন। আর সে সেতুবন্ধনেরই এক অনন্য উদাহরণ বাহরাইনের এই চিত্র প্রদর্শনী। বিদেশের মাটিতে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির এমন বর্ণিল উপস্থাপনা প্রমাণ করে বাংলাদেশের ঐতিহ্য, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্বমঞ্চে সমানভাবে সমাদৃত। আগামী 17 জুন পর্যন্ত চলবে এই প্রদর্শনী। সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। বাংলাদেশের শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার এই উদ্যোগ দর্শনার্থীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইমতিয়াজ আহমেদ, RTV। নির্বাচনে পরাজয়ের পর এবার বড় ধরনের ভাঙনের মুখে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে CID জিজ্ঞাসাবাদের পরই এই রাজনৈতিক নাটক শুরু হয়। বর্ষিয়ার নেত্রী কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 2/3 সংসদ সদস্য দল ছেড়েছেন। দল ত্যাগ বিরোধী আইন এড়াতে তারা ন্যাশনালিস্ট সিটিজেন পার্টিতে যোগ দিয়ে নরেন্দ্র মোদীর
এনডিএ জোটে সামিল হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এই বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। বিদ্রোহীরা জুলাই মাসে মূল দলের নাম ও প্রতীকের ওপর অধিকার দাবি করার পরিকল্পনা করছেন। তবে তৃণমূল নেতা মদন মিত্র একে স্রেফ বিশ্বাসঘাতকতা বলে উড়িয়ে দিয়েছেন। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে।